হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সায়েন্স গাইড। আজকে আলোচনা করতে চলেছি শেপ অফ মলিকুলস, অর্থাৎ মলিকুলের আকৃতি নিয়ে আলোচনা করব। গত কয়েকটা ভিডিওতে আমরা দেখেছি যে মলিকুলের গঠন কি আসবে। আজকে আমরা মলিকুলের শেপ নিয়ে আলোচনা করব, অর্থাৎ মলিকুলের আকৃতি কী হবে। আমরা মলিকুলের গঠনটা করেছিলাম অ্যাকর্ডিং টু হাইব্রিডাইজেশন। যদি হাইব্রিডেশন এসপি হয়, তাহলে মলিকুলটা লিনিয়ার ছিল, রাইট। লিনিয়ার মানে আমরা সেন্ট্রাল অ্যাটম যদি এ হয়, তার সঙ্গে একই সরলরেখায় দুটি অ্যাটম থাকবে, দিস ইজ লিনিয়ার। তাহলে এদের শেপ হবে লিনিয়ার, অর্থাৎ শেপ আসবে সরল রৈখিক। তাহলে আমাদের শেপটা হবে সরলরৈখিক, অর্থাৎ যেমনটি গঠন ছিল সেরকমই এদের শেপ আসবে, অর্থাৎ সরলরৈখিক আকৃতি থাকবে। ওকে, এবার আমরা আসি যে sp2। যদি sp2 হাইব্রিডাইজড হয়, তাহলে তার গঠনটা ছিল ট্রাইগোনাল প্ল্যানার। ট্রাইগোনাল প্ল্যানার ছিল, অর্থাৎ ট্রাইগোনাল প্ল্যানার বলতে ঠিক এই রকম ছিল, যেটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, এই ব্ল্যাক কার্বনটা, এবং হোয়াইট যে অ্যাটমগুলো রয়েছে, এই অ্যাটমটা হচ্ছে ওই কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত আছে। তাহলে এইটা ছিল আমাদের ট্রাইগোনাল প্ল্যানার, যেটা কিনা sp2 হাইব্রিডাইজড হবে। তাহলে ট্রাইগোনাল প্ল্যানার অর্থাৎ দেখব আমরা যে এই এর সঙ্গে বি এইরকম ট্রাইগোনাল প্ল্যানার আছে, অর্থাৎ তিনটে বন্ড একই প্লেনে থাকবে এবং চারটি অ্যাটমও একই প্লেনে থাকবে, দিস ট্রাইগোনাল প্ল্যানার। তাই ট্রাইগোনাল প্ল্যানার ক্ষেত্রে তিনটে বন্ড রয়েছে, 1 2 3, অর্থাৎ বন্ড তিনটে রয়েছে আর কোন রকম লোন পেয়ার থাকে না। তাহলে এইরকম যদি থাকে, অর্থাৎ 3 বন্ড থাকে, 3 বন্ড, তিনটে বন্ড রয়েছে, তাহলে আমাদের আকৃতি আসবে ট্রাইগোনাল প্ল্যানার। এইরকম আকৃতি, যা গঠন তাই আকৃতি আসবে যদি তিনটে বন্ড থাকে। তাহলে আবার দেখবো আমরা দুটো বন্ড আর একটা লোন পেয়ার রয়েছে, অথচ এদের ক্ষেত্রে sp2 হাইব্রিডাইজড হবে। দুটো বন্ড থাকবে, একটা লোন পেয়ার থাকবে, সেক্ষেত্রে sp2 হাইব্রিডাইজড হবে এইরকম। তাহলে কি দেখব? তাহলে একটা পজিশনে আমরা দেখব যে ইলেকট্রন পেয়ার আছে আর দুটি অবস্থানে বন্ড করেছে। তাহলে যখন আকৃতি আমরা ভাববো, তখন লোন পেয়ারটাকে বাদ দিয়ে ভাবতে হবে। আকৃতি যখন আমরা ভাববো, তখন লোন পেয়ার, অর্থাৎ লোন পেয়ার মলিকুলে কোনো আকৃতি দেবে না, এই কারণে লোন পেয়ারটি ভাবতো। তাহলে এখানে যে আমাদের ট্রাইগোনাল প্ল্যানার আছে, তাহলে এরকম তিনটে পজিশন, তাহলে একটা পজিশনে লোন পেয়ার আছে, তাহলে এই একটা পজিশন যদি এটা যদি লোন পেয়ার থাকতো, তাহলে এই লোন পেয়ার থেকে আমি এটা খুলে দিচ্ছি, তাহলে লোন পেয়ার খুলে দিলে, তাহলে লোন পেয়ার খুলে দিয়েছি, তাহলে দুটো বন্ড পেয়ার আছে। তাহলে এইটা অনেকটাই অ্যাঙ্গেল শেপ তৈরি করেছে, দেখো অ্যাঙ্গেল শেপ তৈরি করেছে, দিস ইজ অ্যাঙ্গুলার, এই অ্যাঙ্গেল শেপ করেছে। অথবা এইটা ইংরেজি আলফাবেট ভি আকৃতি, দিস ইজ ভি আকৃতি, রাইট, এটা হচ্ছে ভি আকৃতি। তাহলে আমরা এখানে দুটো লিখতে পারি, একটা হচ্ছে অ্যাঙ্গেল তৈরি করেছে, অথবা এটা হচ্ছে ভি আকৃতি, রাইট। তাহলে এটা হচ্ছে আমাদের ভি আকৃতি। তাহলে এখানে যখন দুটো বন্ড একটা লোন পেয়ার থাকবে, তাহলে এই শেপটা দেখো ভি আকৃতি হবে, ভি আকৃতি বিশিষ্ট। এখানে মুখস্থ করার কোনো দরকার নেই, জাস্ট আমরা লোন পেয়ারটা বাদ দিয়ে দেখব, অথবা অ্যাঙ্গুলার শেপ আসবে, অ্যাঙ্গুলার শেপ বা কৌণিক কৌণিক আকৃতি। ওকে, তাহলে sp2 হাইব্রিডাইজড, তার ক্ষেত্রে দুটো বন্ড রয়েছে, একটা লোন পেয়ার রয়েছে, তাদের ক্ষেত্রে আকৃতি আসবে বি আকৃতি বা কৌণিক শেপ। তাহলে sp2 এর এরকম দুটো আকৃতি দেখা যায়, একটা হচ্ছে পারফেক্টভাবে ট্রাইগোনাল প্ল্যানার, আর একটা হচ্ছে দুটো বন্ড থাকবে, একটা লোন পেয়ার থাকবে, তার আকৃতি যে ভি শেপ বা অ্যাঙ্গুলার। এবার আসা যাক sp3 হাইব্রিডাইজড।
তো sp3 হাইব্রিডাইজ হলে যদি 4টে বন্ড থাকে, 4টে বন্ড রয়েছে, কোনো ইলেকট্রন পেয়ার নেই, তখন আমরা বলি টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল অর্থাৎ গঠন থাকে টেট্রাহেড্রাল এবং শেপটা হবে টেট্রাহেড্রাল অর্থাৎ চতুস্তলকীয়। চতুস্তলকীয়, বাংলা বলা হয় চতুস্তলকীয়। তাহলে দেখব যে এই একটা এ অ্যাটম, তার গঠনটা ঠিক এরকম থাকে, এরকম থাকবে। এখানে বি অ্যাটম রয়েছে, এটা বি অ্যাটম, বি অ্যাটম, বি অ্যাটম। তাহলে এখানে কোনো ইলেকট্রন পেয়ার নেই, রাইট? তাহলে এগুলো হচ্ছে টেট্রাহেড্রাল শেপ, টেট্রাহেড্রাল শেপ। তাহলে দেখো টেট্রাহেড্রাল শেপটা ঠিক এইরকম থাকে, এইরকম টেট্রাহেড্রাল শেপ, অর্থাৎ তিনটে, এই যে তিনটে রয়েছে দিসের শেপগুলো এরকম থাকবে। এই যে 1 2 3, তিনটে অ্যাটম প্লেন থাকবে, প্লেন থেকে উপরে সেন্ট্রাল অ্যাটম থাকবে। এই যে সেন্ট্রাল অ্যাটমটা প্লেন থেকে উপরে আছে, রাইট? প্লেন থেকে উপরে আছে, আর এই অ্যাটমটা উপরে আছে, এরকম আছে। এটা টেট্রাহেড্রাল শেপ। এবার টেট্রাহেড্রাল শেপে sp3 হাইব্রিডাইজড হয়। তো এখানে এটা যদি দেখা যায় যে তিনটে বন্ড রয়েছে আর একটা লোন পেয়ার রয়েছে। লোন পেয়ার, এলপি মানে লোন পেয়ার অর্থাৎ নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যদি থাকে, তাহলে আমরা কি দেখব, যে কোনো একটা পজিশানে লোন পেয়ার নেবে। ধরো এই পজিশানটা লোন পেয়ার থাকলো, তাহলে এখানে বি, এখানে বি, আর এখানে বি, রাইট? তাহলে আমাদের লোন পেয়ারটাকে বাদ দিয়ে আমাদের ভাবতে হবে এর শেপটা কি আসবে। টেট্রাহেড্রাল গঠন হয়েছে কিন্তু লোন পেয়ার কোনো শেপ দেবে না, তাহলে লোন পেয়ারটাকে বাদ দিয়ে শেপটা বুঝতে হবে। ধরো এরকম রয়েছে, আমি লোন পেয়ারটাকে বাদ দিচ্ছি, অর্থাৎ এই অবস্থানে লোন পেয়ার ছিল, ধরো উপরে লোন পেয়ার আছে, তো লোন পেয়ারটা আমি বাদ দিয়ে দিই। ওকে, বাদ দিলে এরকম হয়ে যাবে। তাহলে এইটা অনেকটা পিরামিড শেপ। দিস ইজ পিরামিড, ওপরে আছে এরকম পিরামিড শেপ আসবে। দিস ইজ পিরামিড শেপ, রাইট? দেখো পিরামিড শেপ আসছে, এটা হচ্ছে পিরামিড শেপ, রাইট? তাহলে একটা লোন পেপার দিলে এরকম পিরামিড শেপ থাকবে, তাহলে এই শেপটা হয়ে যাবে পিরামিড, পিরামিড শেপ, পিরামিড শেপ থাকবে। ওকে, এবার যদি দেখা যায় যে sp3 হাইব্রিডাইজড আছে কিন্তু দুটো বন্ড রয়েছে, আর দেখা যায় দুটি লোন পেয়ার, 2lp মানে দুটো লোন পেয়ার। তাহলে দুটো লোন পেয়ার রয়েছে আর দুটো বন্ড রয়েছে, তাহলে দুটো বন্ড বসালাম, আর দুটি জায়গায় লোন পেয়ার, এই একটা লোন পেয়ার আর এখানে একটা লোন পেয়ার। তাহলে লোন পেয়ারগুলোকে বাদ দাও। এই ধরো আমাদের টেট্রাহেড্রাল গঠনে দুটি জায়গায় লোন পেয়ার রয়েছে, তো এটা টেট্রাহেড্রাল গঠন আছে এরকম। তো লোন পেয়ার দুটি জায়গায় আছে, তাহলে আমি একটা লোন পেয়ার বাদ দিলাম এখানে, আরেকটা লোন পেয়ার আমি এখান থেকে বাদ দিলাম। বাদ দিলে মলিকুলটা এরকম থাকলো, রাইট? যে জাস্ট লাইক এরকম মলিকুল। তাহলে এই মলিকুলে দেখো অ্যাঙ্গুলার শেপ, অথবা আমরা ভি আকৃতি ভাবতে পারি, দিস ইজ ভি আকৃতি। তাহলে টেট্রাহেড্রাল স্ট্রাকচারে দেখো যখন দুটো বন্ড রয়েছে আর দুটো লোন পেয়ার রয়েছে, তখন এটা ভি আকৃতি, ভি আকৃতি, ভি আকৃতি বা অ্যাঙ্গুলার শেপ, অ্যাঙ্গুলার শেপ এরকম হবে। তাহলে sp3 থেকে আমরা তিনটে শেপ পাচ্ছি। একটা শেপ হচ্ছে পারফেক্টভাবে টেট্রাহেড্রাল বা চতুস্তলকীয়, দ্বিতীয় শেপ হচ্ছে পিরামিড, মুখস্থ করা কোনো দরকার নেই, লোন পেয়ারটা বাদ দিয়ে ভাববে পিরামিড শেপ, আর তৃতীয় যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাঙ্গুলার বা ভি শেপ। এরকম তিনটে শেপ আমরা পাবো। এরপর আসা যাক এরপর আমরা দেখব যে sp3d, sp3d এরকম হাইব্রিডেশন রয়েছে। তো এখানে দেখব 5টা বন্ড রাখবে, 5 বন্ড, 5টা বন্ড রয়েছে, 5 বন্ড। যখন 5 বন্ড থাকবে তাহলে 5 বন্ড হলে এদের গঠন আসবে ট্রাইগোনাল, ট্রাইগোনাল বাই পিরামিড। কেমন? ট্রাইগোনাল বাই পিরামিড। তাহলে 5টা বন্ড আছে, কোনো লোন পেয়ার নেই,
তা তিনটে গোনাল করলাম ট্রাইগোনাল। তাহলে ধরো এ অ্যাটম রয়েছে, এ অ্যাটমের সঙ্গে বি অ্যাটম পরস্পর যুক্ত আছে, বি অ্যাটম, বি অ্যাটম, বি অ্যাটম, ওপরে একটা অ্যাটম বি আছে আর নিচে একটা অ্যাটম বি আছে, এরকম আছে। তাহলে এইটা হচ্ছে আমরা দেখব যে ট্রাইগোনাল বাইপিরামিড, স্ট্রাকচার এবং শেপ দুটো একই হবে। দেখো ট্রাইগোনাল বাইপিরামিড স্ট্রাকচারটা ঠিক এইরকম আসে। অর্থাৎ এখানে দেখো ট্রাইগোনাল বাইপিরামিড হচ্ছে, এখানে দেখো তিনটে রয়েছে 1 2 3 ট্রাইগোনাল বাইপিরামিড, উপরে একটা অ্যাটম দিয়ে পিরামিড আর নিচে একটা অ্যাটম দিয়ে পিরামিড, এরকম থাকবে, রাইট? এবার এখানে আমরা লোন পেয়ার যদি থাকে তাহলে কোথায় বসাবো? তাহলে sp3d হাইব্রিডেশন হবে, কিন্তু চারটে বন্ড থাকবে, আর একটা থাকবে ইলেকট্রন পেয়ার বা লোন পেয়ার। তো ট্রাইগোনাল বাইপিরামিডে স্ট্রাকচারে লোন পেয়ার সবসময় প্লেনে বসবে, এটাকে মনে রাখতে হবে। ট্রাইগোনাল বাইপিরামিডে লোন পেয়ার সবসময় প্লেনে বসবে, রাইট? তাই প্লেনে বসলে আমাদের গঠন কী আসবে দেখো, ট্রাইগোনাল বাইপিরামিড প্রথম গঠন করে নিই। তাহলে এ অ্যাটম, রাইট, এ অ্যাটম আসবে, তার একটা লোন পেয়ার ওখানে বসিয়ে দিই, দিস ইজ লোন পেয়ার, ইলেকট্রন পেয়ার, অ্যান্ড বি অ্যাটম, আর এখানে বি অ্যাটম, ওপরে একটা অ্যাটম হচ্ছে বি আর নিচে একটা অ্যাটম হচ্ছে বি। তাহলে এই রকম স্ট্রাকচার কী শেপ দেবে? যে লোন পেয়ারটা আমরা বাদ দিতে হবে, লোন পেয়ার বাদ দিয়ে এই শেপটা কী আসবে? দেখো লোন পেয়ারটা বাদ দিলে লোন পেয়ার হচ্ছে এরকম ছিল আমাদের, এরকম ছিল। তাহলে এই শেপটা কী হবে? লোন পেয়ার যে কোনো তিনটে অবস্থান, এই যে প্লেনের তিনটে রয়েছে, একটা অবস্থান, দুটো, তিনটে, এই তিনটে অবস্থানের মধ্যে যে কোনো একটা অবস্থানে লোন পেয়ার আমি বসালাম, লোন পেয়ারটা বাদ দিলাম, তাহলে লোন পেয়ারটা আমি বাদ দিলাম, এই বাদ দিয়ে দিয়েছি। বাদ দিলে এইটা কী শেপ হবে? এই শেপটা আমরা ভাববো এরকম, দিস ইজ সিশো, এটা সিশো বলা হয়। বারকে অনেক সময় দেখা যায় যে বারকে এইরকম দেখা যায়, দুটো স্ট্যান্ড রয়েছে, এখানে রয়েছে, এখানে একজন বসে আর এখানে বসলে ওইটা উপরে উঠে যায়, আবার এখানে একটা বসলে এটা উপরে উঠে যায়, এরকম হচ্ছে, এটা আমরা সিশো ঝোলা বলা হয়। তাহলে এটা হচ্ছে সিশো স্ট্রাকচার, কেমন? এটা হচ্ছে সিশো, তাহলে এইরকম রয়েছে সিশো। তাহলে এইরকম sp3d চারটে বন্ড রয়েছে, 1 ইলেকট্রন পেয়ার রয়েছে, তাহলে এর শেপটা হয়ে যাবে সিশো শেপ। এরপরে আমরা দেখব যে তিনটে বন্ড রয়েছে, তিনটে বন্ড আর দুটি লোন পেয়ার রয়েছে। তো দুটি লোন পেয়ার যদি থাকে তো আমরা দেখব যে এ অ্যাটম, দুটি ইলেকট্রন পেয়ার রয়েছে, এখানে ইলেকট্রন পেয়ার আর এখানে ইলেকট্রন পেয়ার, আর এখানে একটা বি রয়েছে। তো অ্যাভাব দ্য প্লেনে বি থাকবে আর বিলো দ্য প্লেনে বি থাকবে, দিস ইজ বি। তাহলে এখানে দেখবো দুটো লোন পেয়ার আমাদের বাদ দিতে হবে, দুটো লোন পেয়ার বাদ দিতে হবে। তাহলে দেখো এই যে স্ট্রাকচারটা রয়েছে, দুটো লোন পেয়ার বাদ দেবো। ধরো এই অ্যাটম, এখানে একটা লোন পেয়ার আছে আর এখানে একটা লোন পেয়ার, তাহলে দুটো আমরা লোন পেয়ার বাদ দিলাম, এখান থেকে একটা বাদ দিলাম আর এখান থেকে একটা বাদ দিলাম। বাদ দিলে এটা পড়ে থাকবে, এরকম পড়ে থাকবে, রাইট? এখান থেকে বাদ দিয়েছি, এখান থেকে বাদ দিয়েছি, পড়ে তাহলে এটা দেখো টি শেপ, রাইট? তাহলে এটা টি শেপ পাওয়া যাচ্ছে। তাহলে টি শেপটা হচ্ছে, দিস ইজ টি শেপ, এই যে রয়েছে এই টি শেপ রয়েছে এরকম, দিস ইজ টি, রাইট? তাহলে এইটা বলা হয় টি শেপ, তাহলে টি শেপ আসবে, ওকে? এরপরে আমরা দেখব যে দুটো বন্ড রয়েছে আর তিনটে লোন পেয়ার, তাহলে লোন পেয়ার সবসময় প্লেনে বসবে। তাহলে এইরকম কন্ডিশানে আমরা কি দেখব যে এ অ্যাটম রয়েছে, তাহলে এই ইলেকট্রন পেয়ার, তাহলে উপরে অ্যাটম রয়েছে, নিচে অ্যাটম রয়েছে। তাহলে দেখো এবার যে রয়েছে এখানে যে তিনটি অবস্থানে ইলেকট্রন পেয়ার রয়েছে বা লোন পেয়ার রয়েছে, তাহলে এরকম মলিকুলটা এরকম ছিল, এই যে তিনটি অবস্থান, 1 অবস্থান, 2 অবস্থান অ্যান্ড 3 অবস্থান, তিনটি অবস্থানে ইলেকট্রন পেয়ার রয়েছে। তাহলে ইলেকট্রন পেয়ারগুলিকে বাদ দিয়ে দাও। তাহলে আমি ইলেকট্রন পেয়ারগুলিকে এখানে খুলে দিচ্ছি, খুলে দিলে মলিকুলটা দেখো শেপ লিনিয়ার, দেখো এরকম সরলরেখা রয়েছে,
দিস ইজ সরলরেখা, এ লিনিয়ার, রাইট? একটা লিনিয়ার রয়েছে। তাহলে এখানে দেখো একটা সরলরেখা রয়েছে, দিস উপর থেকে নিচে দেখো সরলরেখা, তাহলে এটা লিনিয়ার বা সরলরৈখিক। তাহলে এটা আসবে লিনিয়ার বা সরলরৈখিক। ওকে, তাহলে sp3d যদি হয় তাহলে এইরকম শেপ পাওয়া যাবে। মুখস্থ করার কোনো দরকার নেই, স্ট্রাকচার করার পর লোন পেয়ার বসাবে, বসিয়ে দেওয়ার পর ভাবতে হবে যে কী ধরনের শেপ পাওয়া যাচ্ছে। প্রথমে তো পারফেক্টভাবে ট্রাইগোনাল বাইপিরামিড, তারপরে শীর্ষ যদি একটা লোন পেয়ার থাকে, দুটো লোন পেয়ার থাকলে সেটা আসবে টি শেপ, আর তিনটে লোন পেয়ার থাকলে সেটা আসবে লিনিয়ার শেপ অর্থাৎ সরল রৈখিক। এরপরে আমরা আসবো যে sp3d2, sp3d2 sp3d2 স্ট্রাকচারের ক্ষেত্রে কী করবে? তো sp3d2 মানে এটা হচ্ছে অক্ট্রাহেড্রাল, কেমন? তাহলে sp3d2 মানে এখানে 6 বন্ড থাকবে। তাহলে 6 বন্ড যদি আমরা রাখি তাহলে কি দেখব? এরকম 6 বন্ড রয়েছে। এখানে এই অ্যাটম, তাহলে বি 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 বি, এখানে বি রয়েছে আর এখানে বি রয়েছে, রাইট? তাহলে এইটা হচ্ছে পারফেক্টভাবে অক্টাহেড্রাল। এখানে 6 বন্ড রয়েছে অর্থাৎ অষ্টতলকীয়। তাহলে এখানে আকৃতি আসবে অষ্টতলকীয়, অষ্টতলকীয়। ওকে, এবার কী হতে পারে? ধরো 5 বন্ড রয়েছে, 5 বন্ড আর লোন পেয়ার রয়েছে। তো এক্ষেত্রে যদি sp3d2 হয় তাহলে তোমরা লোন পেয়ারটা অ্যাক্সিয়ালে বসাবে। অ্যাক্সিয়াল মানে ওপর আর নিচে। এক্ষেত্রে লোন পেয়ারটা এলপি মানে লোন পেয়ার অ্যাক্সিয়ালে বসাবে, অ্যাক্সিয়ালে বসাবে, কেমন? এটাকে এটা মনে রাখতে হবে। তাহলে অ্যাক্সিয়ালে যদি বসানো হয় তো আমরা কী ধরনের শেপ দেখব? ধরো এ অ্যাটম আছে, তার সঙ্গে এরকম আছে বি অ্যাটম রয়েছে, এই বি অ্যাটম বি অ্যাটম বি অ্যাটম বি অ্যাটম আর লোন পেয়ার রয়েছে, রাইট? তাহলে এই লোন পেয়ারটা আমরা অ্যাক্সিয়াল উপরে বা নিচে যে কোনো খুশি যে কোনো জায়গায় বসাতে পারি। তাহলে এইরকম যদি থাকে তার শেপটা কী আসবে? তাহলে দেখো এখানে যে অক্টাহেড্রাল গঠন রয়েছে, অক্টাহেড্রাল গঠনটি এরকম হয়, অর্থাৎ প্লেনে 4টে বন্ড থাকবে, উপরে একটা বন্ড, নিচে একটা বন্ড থাকবে। সেই ক্ষেত্রে ধরো আমি এই যে নিচে একটা লোন পেয়ার বসিয়ে দিয়েছি, তাহলে নিচে লোন পেয়ারটা আমি খুলে দিচ্ছি, তাহলে এই যে এরকম থাকবে। তাহলে এইটা এক প্রকার পিরামিড, আর পিরামিড হচ্ছে স্কোয়ার পিরামিড, রাইট? এইটি হলো এক প্রকার পিরামিড, আর এই পিরামিডটি হচ্ছে স্কোয়ার পিরামিড। স্কোয়ার পিরামিড, দিস ইজ স্কোয়ার পিরামিড, অর্থাৎ এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা যদি থাকা কানেকশন করা হয় তাহলে একটা পিরামিড শেপ দেবে, আর সেটা এখানে স্কোয়ার পিরামিড। তাহলে এখানে শেপ আসবে স্কোয়ার পিরামিড, স্কোয়ার পিরামিড। মানে স্কোয়ার পিরামিড সাধারণত এরকম হয়, এই যে 4টে রয়েছে, উপরে একটা পয়েন্ট রয়েছে, এই পয়েন্টের সঙ্গে প্রত্যেকটা এইভাবে যুক্ত করে দাও, তাহলে এটা পিরামিড শেপ পাওয়া যাচ্ছে, রাইট? এই জন্য এটা স্কোয়ার পিরামিড। এরপর হতে পারে 4 বন্ড হতে পারে, আর দুটো লোন পেয়ার হতে পারে। তাহলে 4 বন্ড দুটো লোন পেয়ার। তাহলে দেখো এখানে দুটো লোন পেয়ার রয়েছে, তো লোন পেয়ার অ্যাক্সিয়ালে বসাবো, এই অ্যাক্সিয়ালে বসালাম। তাহলে এখানে বি আছে বি আছে বি আছে। দেখো দুটো অ্যাক্সিয়াল অবস্থানে আমরা কি দেখেছি? লোন পেয়ার দেখেছি। তাহলে এরকম একটা স্ট্রাকচার রয়েছে অক্টাহেড্রাল, তাহলে এইটা অ্যাক্সিয়াল আর নিচেটা এইটা অ্যাক্সিয়াল, রাইট? তাহলে এরকম আমি দুটো অ্যাক্সিয়ালকে এরকম করে বন্ডটাকে আমি খুলে দিচ্ছি, একটা বন্ড আর এখানে বন্ড খুলে দিচ্ছি। খুলে দিলে কী হবে?
একটা স্কোয়ার পড়ে থাকবে। দেখো স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ার অবস্থা রয়েছে, দেখো এটা স্কোয়ার অবস্থা রয়েছে, এরকম স্কোয়ার অবস্থা। তো উপরে লোন পেয়ার ছিল, নিচে লোন পেয়ার, লোন পেয়ারগুলো কোনো শেপ দেবে না, তাহলে এই শেপটা হয়ে যাবে স্কোয়ার। স্কোয়ার যেহেতু একই প্লেনে আছে, সমস্ত অ্যাটমগুলো প্লেনে আছে, তাহলে আসছে স্কোয়ার প্ল্যানার, রাইট। তাহলে অক্টাডালের ক্ষেত্রে আমরা এইরকম শেপ দেখব, স্কোয়ার পিরামিড, স্কোয়ার প্ল্যানার এবং অষ্টলিক, দ্যাট ইজ অক্টাডাল। এরপর আসি আমরা sp3d3। sp3d3 মানে এটা পেন্টাগোনাল বাই পিরামিড। ওকে, যখন দেখব পেন্টাগোনাল বাই পিরামিড মানে 7খানা বন্ড রয়েছে, 7 বন্ড, তাহলে 7 বন্ড রয়েছে, এরকম 7 বন্ড, 7 বন্ড রয়েছে, এই 7 বন্ড, এটা এ অ্যাটম, আর বি অ্যাটম, এরকম 7 বন্ড করেছে। তাহলে এইটা হচ্ছে পেন্টাগোনাল বাইপিরামিড, অর্থাৎ 5টা গোনাল রয়েছে, উপরে একটা পিরামিড করবে পেন্টাগোনাল পিরামিড, আর নিচে একটা থাকবে, সেটা হচ্ছে পিরামিড। এবার এখানে লোন পেয়ার থাকতে হবে 6 বন্ড আর 1 লোন পেয়ার। তাহলে 1 লোন পেয়ার থাকলে এখানে দেখবো আমরা লোন পেয়ারগুলো অ্যাক্সিয়ালে বসাবো, অ্যাক্সিয়ালে বসবে। এইগুলো কিন্তু একটু মনে রাখতে হবে, লোন পেয়ারগুলো অ্যাক্সিয়ালে বসবে। তাহলে আমি অ্যাক্সিয়ালে বসাই, তাহলে এইটা রয়েছে, এর সঙ্গে বি রয়েছে, এখানে বি রয়েছে, এখানে বি রয়েছে, এখানে বি রয়েছে, তাহলে অ্যাক্সিয়াল বা উপরে বা নিচে বসলাম, আর উপরে একটা অ্যাটম আছে বি অ্যাটম। তাহলে এটা প্লেনার রয়েছে, কিন্তু উপরে একটা অ্যাটম, যখনই এটা উপরে বন্ড করেছে সেটা হচ্ছে পিরামিড গঠন করে। তাহলে আগে ছিল বাই পিরামিড, দেখো এখন একটা পিরামিড থাকবে, তাহলে পেন্টাগোনাল পিরামিড, এটা হয়ে যাবে পেন্টাগোনাল পিরামিড, ওকে। তাহলে পেন্টাগোনাল পিরামিড হলো। এবার 5টা বন্ড হতে পারে, 5 বন্ড আর 2 লোন পেয়ার, দুটো লোন পেয়ার হতে পারে। যদি এই রকম হয় 5 বন্ড আর 2 লোন পেয়ার হয়, তখন কি হবে? তাহলে এ অ্যাটম, বি অ্যাটম, বি অ্যাটম, বি অ্যাটম, এই বি অ্যাটম, এখানে ওপরে লোন পেয়ার থাকলো আর নিচে লোন পেয়ার থাকলো, রাইট। তাহলে আমরা দেখব এটা প্ল্যানার, পেন্টাগোনাল প্ল্যানার, পেন্টাগোনাল প্ল্যানার। তাহলে এর শেপটা হলো পেন্টাগোনাল প্ল্যানার। তাহলে আমরা এখানে শেপ এইভাবে ডিটারমাইন করব যে মলিকুলের মধ্যে যদি লোন পেয়ার থাকে, তাহলে সেই লোন পেয়ারগুলোকে বাদ দিয়ে বন্ডগুলি কী শেপ ধারণ করছে, আমরা সেই শেপগুলো দেখব। কোনো রকমভাবে মুখস্থ করার কোনো দরকার নেই বা মেমোরাইজ করার কোনো দরকার নেই, লোন পেয়ারগুলোকে বাদ দিয়ে আমরা সেটা বোঝার চেষ্টা করব তার শেপ কী হবে। তবে এখানে মনে রাখতে হবে যে ট্রাইগোনাল বাইপিরামিড TBP, লোন পেয়ার দ্যাট ইজ LP প্লেনে বসবে, লোন পেয়ারটা প্লেনে বসবে সবসময়। অক্টাহেডালের ক্ষেত্রে অক্টাহেডালের ক্ষেত্রে লোন পেয়ারগুলি অ্যাক্সিয়ালে বসাবে, অ্যাক্সিয়াল বলতে ওপর আর নিচে বন্ডে বসাবে। এবং পেন্টাগোনাল বাইপিরামিড
পেন্টাগোনাল বাইপ্রিমিডের ক্ষেত্রে দেখব অ্যাক্সিয়ালে বসবে, অর্থাৎ এইটা মনে রাখা দরকার যে লোন পেয়ার কোথায় থাকবে, তবেই কিন্তু শেপ করতে পারবে, রাইট, তবেই কিন্তু শেপ করতে পারবে। এবং শুধু তাই নয়, আমরা দেখব যে যদি ডাবল বন্ড থাকে তাহলে ডাবল বন্ডগুলো ওই একই রকম হবে, অর্থাৎ ডাবল বন্ড যদি থাকে তাহলে কিন্তু আমরা একই রুল ফলো করব। ডাবল বন্ড বা লোন পেয়ার যদি থাকে তাহলে এই রকম রুল ফলো করব, যে ডাবল বন্ড বা লোন পেয়ার যদি থাকে তাহলে ট্রাইগোনাল বাইপ্রিমিডের ক্ষেত্রে ডাবল বন্ড লোন পেয়ারগুলো সব প্লেনে বসবে, অক্টেটের ক্ষেত্রে ডাবল বন্ড লোন পেয়ার সব অ্যাক্সেল বসবে, পেন্টাগোনাল বাইপ্রিমিডের ক্ষেত্রে ডাবল বন্ড লোন পেয়ার সব অ্যাক্সেল করবে। এইটাকে মনে রাখতে হবে। তাহলে এবার আমরা কয়েকটা এক্সাম্পল দেখব, এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করবো তার শেপ কী হবে। নাম্বার 1 এক্সাম্পল ধরো অ্যামোনিয়া, রাইট। অ্যামোনিয়ার ক্ষেত্রে আমরা কি দেখব, যে এখানে অ্যামোনিয়া রয়েছে নাইট্রোজেন, তার ইলেকট্রনিক কনফিগারেশন 2s2 2p3। তো এসে দুটো ইলেকট্রন রয়েছে আর পিতে তিনটে ইলেকট্রন রয়েছে, 1 ইলেকট্রন, 2 ইলেকট্রন অ্যান্ড 3 ইলেকট্রন। হাইড্রোজেন তিনটে রয়েছে, তাহলে হাইড্রোজেন এখানে তিনটে বন্ড করবে, রাইট। একটা লোন পেয়ার রয়েছে, তাহলে এইটা হয়ে গেল sp3। যদি sp3 হয় তাহলে এর গঠন হবে টেট্রাহেড্রাল, কিন্তু একটা লোন পেয়ার থাকবে, তাহলে নাইট্রোজেন সেন্ট্রাল অ্যাটম, এই একটা লোন পেয়ার। এখানে লোন পেয়ারে কোনো রেস্ট্রিকশান নেই, যেখানে খুশি বসতে পারি লোন পেয়ার বসালাম, আর তিনটে হাইড্রোজেন। তাহলে এর গঠন দেখো, এই নাইট্রোজেন থেকে যে তিনটে বন্ড আছে সেই তিনটে বন্ড কিন্তু প্লেনে থাকবে। প্লেন থাকলে এদের যে গঠনটা আসবে সেই গঠনটা হচ্ছে পিরামিড শেপ। এদের যে গঠনটা আসবে গঠনটা পিরামিড শেপ, দ্যাট ইজ এরকম থাকবে। দিস ইজ এ পিরামিড, দিস ইজ পিরামিড, পিরামিড শেপ, দিস ইজ পিরামিড শেপ, অর্থাৎ লোন পেয়ার এর উপরে আছে, তাহলে এটা পিরামিড শেপ। তাহলে এখানে লিখতে হবে পিরামিড আকৃতি, তাহলে এটা পিরামিড শেপ, পিরামিডাল শেপ লিখতে পারো, শেপ। তাহলে গঠনটা এদের গঠনটা টেট্রাহেড্রাল হলেও এদের শেপটা আছে পিরামিড। ধরো SF4, SF4 ক্ষেত্রে কী হবে, দেখো সালফার রয়েছে, সালফারে ইলেকট্রন কনফিগারেশন 3s2 অ্যান্ড 3p4, তার সঙ্গে 3d0 আছে, এসে দুটো ইলেকট্রন আর পিএ চারটি ইলেকট্রন, ডিএ কোনো ইলেকট্রন নেই, এইটা রাইট, ডিতে কোনো ইলেকট্রন নেই। এখানে দেখো ফ্লোরিন চারটে আছে, তাহলে চারটে বন্ড করবে, চারটে বন্ড করলে চারটে আনপেয়ার করতে হবে, পি থেকে ডিতে ইলেকট্রন স্থানান্তর ঘটবে। এরকম, তাহলে এর সঙ্গে একটা ফ্লোরিন বন্ড করলো, এর সঙ্গে ফ্লোরিন বন্ড করলো, এর সঙ্গে ফ্লোরিন, এর সঙ্গে ফ্লোরিন বন্ড করলো, তাহলে দেখো এখানে প্রত্যেকটা সিগমা বন্ড, তাহলে আসবে sp3d হাইব্রিডাইজেশন। তাহলে আকৃতি কী আসবে, দেখো আকৃতি কী হবে, এই সালফার আছে 1 লোন পেয়ার, দিস ইজ লোন পেয়ার রয়েছে, এখানে ফ্লোরিন বন্ড, এখানে ফ্লোরিন, এই ফ্লোরিন, নিচে ফ্লোরিন আছে, তাহলে এই স্ট্রাকচারটা হচ্ছে সিসো। sp3d স্ট্রাকচার রয়েছে 1 লোন পেয়ার আছে, এই ধরনের স্ট্রাকচার হচ্ছে সিসো স্ট্রাকচার, অর্থাৎ সিসো হবে, যেটা আমরা পার্কে দেখা যায় সিসো স্ট্রাকচার, অর্থাৎ সিসো আমরা দেখি যে সিসো স্ট্রাকচার থাকবে, আমরা এরকম দেখি যে সিসো স্ট্রাকচার একটা লোন পেয়ার প্লেনে থাকবে, প্লেনে রয়েছে, ঠিক এই রকম স্ট্রাকচারটা এরকম ছিল, এরকম এই যে বন্ড ছিল, এখানে একটা লোন পেয়ার ছিল, এখানটা লোন পেয়ার আমরা ধরবো না,
তাহলে এইটাকে আমরা ভাববো ঠিক এরকম। তাহলে এখানে রয়েছে একটা সিসো, এখানে একজন বসবে, এখানে উঠবে, সিসো, সিসো স্ট্রাকচার। তাহলে এইটা হচ্ছে সিসো, রাইট। ধরো আমরা i3 মাইনাস, তা i3 মাইনাসের ক্ষেত্রে কী দেবো, যে i3 মাইনাসের ক্ষেত্রে i প্লাস i অ্যান্ড i, এটা মাইনাস করে দিলাম, রাইট। এটা সেন্ট্রাল অ্যাটম। তাহলে i এর ক্ষেত্রে 5s2 5p5 5d0। তাহলে এসে দুটি ইলেকট্রন পেয়ার রয়েছে, পিতে 5টা ইলেকট্রন রয়েছে, আর ডিতে কোনো ইলেকট্রন নেই। ওকে, ফাঁকা রয়েছে। তাহলে এইটা তো ইলেকট্রন ভর্তি রয়েছে, তাহলে এখানে কোঅর্ডিনেট বন্ড করবে, আর এইটা হচ্ছে কোভ্যালেন্ট বন্ড। তাহলে এখানে কোভ্যালেন্ট বন্ড করলো, আর i মাইনাসটা হয়ে গেলো এখানে কোঅর্ডিনেট বন্ড। তাহলে হাইব্রিডেশন হয়ে গেল sp3d। কিন্তু তিনটে লোন পেয়ার আছে, 1 2 3। তিনটে লোন পেয়ার থাকলে আমরা কি দেখব, এই i রয়েছে, এখানে লোন পেয়ার, এই ইলেকট্রন পেয়ার, আর এই ইলেকট্রন পেয়ার। উপরে একটা i রয়েছে আর নিচে একটা i রয়েছে, রাইট। তাহলে দেখো এখানে লোন পেয়ারগুলো বাদ দিলে আমরা কি শেপ পাবো, লোন পেয়ারগুলো বাদ দিলে আমরা শেপ পাবো লিনিয়ার। দেখো একটা সরল রেখা রয়েছে, লিনিয়ার, তার মানে এটা সরল রৈখিক, সরল রৈখিক, রাইট। তাহলে এটা হবে সরল রৈখিক শেপ। ধরো এরকম রয়েছে iCl4, iCl4 প্লাস আছে, তাহলে এখানে i প্লাসে ইলেকট্রন কনফিগারেশন 5s2 5p4 অ্যান্ড 5d0। তাহলে এসে দুটো ইলেকট্রন রয়েছে, আর পিতে 4টে ইলেকট্রন, ডিতে কোনো ইলেকট্রন নেই, সিএল রয়েছে, অর্থাৎ এটাকে আমরা কনসিডার করছি ঠিক এরকম, i প্লাস সিএল 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 অ্যান্ড সিএল। ওকে, 4টে সেল 4টে বন্ড করবে। তাহলে 4টে সেল 4টে বন্ড করলে এই পি থেকে একটা ইলেকট্রন ডিতে স্থানান্তর ঘটবে। ওকে, তাহলে এখানে একটা বন্ড করলো, এখানে একটা বন্ড করলো, এখানে একটা বন্ড করলো, এখানে একটা বন্ড করলো, 4টে বন্ড। তাহলে এর স্ট্রাকচার হয়ে গেল sp3d। ওকে, তাহলে sp3d তে আমরা দেখব যে একটা লোন পেয়ার রয়ে গেছে। তাহলে i রয়েছে 1 ইলেকট্রন পেয়ার, এখানে সিএল রয়েছে, এই সিএল সিএল সিএল। তাহলে এইরকম স্ট্রাকচার হচ্ছে শীর্ষ, একটু আগেই করলাম সিসো শেপ। ধরো জেনন টেট্রাফ্লুরাইড, জেনন টেট্রাফ্লুরাইডের ক্ষেত্রে কি হবে, জেননের ইলেকট্রন কনফিগারেশন, জেননের ইলেকট্রন কনফিগারেশন 5s2 5p6 5d0। তাহলে এসে দুটো ইলেকট্রন, পিতে 6 ইলেকট্রন, আর ডিতে কোনো ইলেকট্রন নেই। 4টে ফ্লুরিন আছে, 4টে বন্ড করবে। চারটে বন্ড করলে দেখো এখানে ইলেকট্রন পেয়ার থাকবে, 1 ইলেকট্রন 1 ইলেকট্রন 1 ইলেকট্রন, এখানে 1 ইলেকট্রন, রাইট। তাহলে এখানে একটা ফ্লোরিন বন্ড করলো,
ফ্লোরিন বন্ড, ফ্লোরিন, ফ্লোরিন। তাহলে এর হাইব্রিডেশন হয়ে গেল sp3d2, দুটি লোন পেয়ার আছে। তাহলে আমি বলেছিলাম যে লোন পেয়ারটা অ্যাক্সিয়ালে বসাতে, মানে উপর আর নিচে। তাহলে জেনন রয়েছে, উপরে অ্যাক্সিয়াল লোন পেয়ার, নিচে বসলাম। তাহলে লোন পেয়ারগুলো বাদ দিয়ে এবার ভাবো যে এর শেপটা কী হবে। প্ল্যানার, স্কোয়ার প্ল্যানার। তাহলে শেপ আসবে স্কোয়ার প্ল্যানার, রাইট। তো এইভাবে কিন্তু আমাদের শেপগুলো লিখতে হবে। শেপগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা শেপ আসবে। ধরো সালফার ডাইঅক্সাইড, সালফারের ক্ষেত্রে কী হবে? সালফারের ক্ষেত্রে ইলেকট্রন কনফিগারেশন 3s2, 3p4 and 3d0। ডিতে কোনো ইলেকট্রন নেই। এখন অক্সিজেন, দুটো অক্সিজেন মানে 4টে বন্ড তৈরি করবে। তাহলে 4টে বন্ড করলে একটা ইলেকট্রন পেয়ার রয়ে যাবে। তো অক্সিজেন ফার্স্ট সিগমা বন্ড করলো, তারপরে এই অক্সিজেন পাই বন্ড আর এই অক্সিজেনটা পাই বন্ড। তো পাই বন্ডগুলো বাদ দাও, বাদ দিলে কী হবে? sp2 হবে, রাইট। sp2 মানে ট্রাইগোনাল প্ল্যানার, কিন্তু একটা লোন পেয়ার আছে, তাহলে একটা লোন পেয়ার থাকলো, আর এখানে ডাবল বন্ডও, ডাবল বন্ডও। তো লোন পেয়ারটা বাদ দিলে দেখো এটা ভি শেপ বা অ্যাঙ্গুলার শেপ পাওয়া যাচ্ছে। তা ভি শেপ और एंगुलर शेप, एंगुलर शेप, ओके, ভি শেপ বা অ্যাঙ্গুলার শেপ পাওয়া যাবে। তাহলে এইভাবে আমরা মলিকুলার শেপ ডিটারমাইন করতে পারি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।